নিয়ে যাচ্ছি আর বাইরের হাতের তালি নিয়ে যাচ্ছি। আগামী দিন যেন ভারতবর্ষ রাহু থেকে মুক্তি পায়, মোদি রাহু থেকে মুক্ত পায়, যেন নতুন স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের গণতন্ত্রের জয় হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ। হঠাৎ করে গতকাল রাতে চোখ পড়ল তৃণমূলের মুখপত্র আনন্দবাজার পত্রিকায়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আনন্দবাজার পত্রিকার একটি খবরের শিরোনাম, তৃণমূল নেতার বাপান্ত করার অভিযোগ, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে কমিশনে ঘাসফুল। দেখুন, তৃণমূলের কারুর বাপান্ত করলে কিন্তু আনন্দবাজার পত্রিকা রেগে যায়, আর রেগে গিয়ে কিন্তু সেই খবর ছেপে দেয়। তাই নিশ্চিতভাবে বিরোধী দলের প্রত্যেকের উচিত আপনারা রুচি মেনে কথা বলুন, রুচির বাইরে গিয়ে রাজনীতিতে কথা বলবেন না, সৌজন্য রেখে কথা বলুন। আর যদি না করেন, আনন্দবাজার পত্রিকার মতো এরকম পশ্চিমবঙ্গের প্রচুর পত্রিকা রয়েছে, আপনাদের ছবি সমেত কিন্তু সেই খবর প্রকাশ্যে এনে দেবে। আর যদি উল্টোটা হয়, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী যদি এই ধরনের কোনো বাপ্পাপান্ত করেন, তাহলে কিন্তু আনন্দবাজার পত্রিকা বা এই ধরনের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না, ওগুলো একেবারে ইন্দ্রিয়র ওপর দিয়ে উঠে যায়। কেন এ কথা বললাম হয়তো আপনারা বুঝতে পেরেছেন। প্রথমেই একটি ভিডিও দেখিয়ে আপনাদের শুরু করলাম। গতদিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার জনসভা থেকে বললেন যে প্রার্থনা করুন আগামী দিনে ভারতবর্ষ যেন রাহু থেকে মুক্তি পায়, মোদি রাহু থেকে মুক্তি পায়। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশের যখন নির্বাচন চলছে, সেই নির্বাচন উপলক্ষে রাজ্যেরই একজন সম্মানীয় মহিলা মুখ্যমন্ত্রী মুখ একই দেশেরই প্রধানমন্ত্রীকে রাহু বলে কটাক্ষ করছেন। আর আমাদের এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তা নিয়ে নির্বিকার সেই সমস্ত সংবাদগুলো তাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না। কিন্তু হিরণের মতো অতি সামান্য বিজেপি নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা যদি কোথাও একটু কটাক্ষ করে, তাহলে নিশ্চিতভাবে আনন্দবাজার পত্রিকার মতো প্রচুর সংবাদ মাধ্যম রয়েছে, একেবারেই সেই খবরগুলো আপনার কানে পৌঁছানোর জন্য একেবারেই আকুল হয়ে থাকে। সম্ভবত চেষ্টা একটি, যেভাবে এই তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার ডিউরেশনটা যেন বাড়িয়ে দেওয়া যায় যে কোনো উপায়ে। নিয়ে যাচ্ছি আর বাইরের হাতের তালি নিয়ে যাচ্ছি। আগামী দিন যেন ভারতবর্ষ রাহু থেকে মুক্তি পায়, মোদি রাহু থেকে মুক্ত পায়, যেন নতুন স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের গণতন্ত্রের জয় হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ। যে ভাষায় রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রত্যেক দিন আক্রমণ করছেন, আপনারা যদি একটু তর্কের খাতিরে বা সাময়িক যদি ভেবে নেন, এই ভাষায় যদি ভারতের প্রধানমন্ত্রী আক্রমণ করতেন, তাহলে আজকে সংবাদ মাধ্যমগুলো দাঁত নখ বার করে একেবারে ঝাঁপিয়ে পড়তেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালের বিধানসভার নির্বাচনে বলেছিলেন দিদি ও দিদি। এই বক্তব্য নিয়ে একেবারেই তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছিল। সংবাদ মাধ্যমগুলো একেবারেই নিন্দার ঝড় তোলার মতো করে ভঙ্গি করেছিলেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনের আওয়াজ। অথচ একজন সম্মানীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহু বলেন, তখন কিন্তু আমাদের সংবাদ মাধ্যমগুলো নীরব, যেন কোথাও তারা লাইসেন্স দিয়েই রেখেছেন যে সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী, একে তো তিনি বিজেপি, তার উপরে তিনি মহিলা নন, সেই কারণে বোধহয় যে কোনো ভাষায় তাকে আক্রমণ করলেও আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না। এই এত চুরি, এত দুর্নীতি, সন্দেশখালী মহিলাদের উপর নির্যাতন, সন্দেশখালীর মা বোনেরা স্টিং ভিডিও নিয়ে কি বলছে, আনন্দবাজার পত্রিকার মতো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভরা সন্দেশখালীর মাটিতে গিয়ে স্টিং ভিডিওর প্রতিক্রিয়া নিতে লজ্জা পায় বা ভয় পায়, সেখানকার সন্দেশখালীর মা বোনেরা কি সত্যি মনে করছেন এই স্টিং ভিডিও? সেই খবরগুলো কিন্তু প্রকাশ্যে আনতে পারেন না। কিন্তু হিরণ নাকি কাকে কি গালিগালাজ করেছে, সেই খবর একেবারেই প্রথম পৃষ্ঠায় চলে আসে। আর শুধু হিরণ নয়, এটা আমি একটি কোনো ঘটনা বলছি না, আপনারা যে কোনো দিন আনন্দবাজার অনলাইন ডিজিটাল সারা দিন যদি খেয়াল করেন, তাহলে এই ধরনের অজস্র খবর গোটা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখতে পারবেন। যদি পান থেকে চুন খসে কোনো বিজেপি নেতার গোটা ভারতবর্ষে, আনন্দবাজার পত্রিকা কিন্তু সব সময় সেটা ছাপিয়ে দেবে। আর রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে রাহু বলে কটাক্ষ করছেন,
তা সত্ত্বেও তারা নির্বিকার। শুধু তাই নয়, আপনাদের আরো একটি ভিডিও দেখাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত মিথ্যে কথা বলেন না, তার পরিচয় বোধহয় আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, আমরা পশ্চিমবঙ্গের সকল জনগণ পেয়েছি। বিভিন্ন ক্ষেত্রে তিনি বলেছেন যে আমি মিথ্যে কথা বলি না, প্রয়োজন ছাড়া তো একেবারেই বলি না। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত বড় মিথ্যুক সেটা কিন্তু তিনি প্রত্যেকটি জনসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বোঝাচ্ছেন, এবং সেটা বোঝাতে গিয়ে এখন নতুন একটি গল্প বলছেন বিভিন্ন জনসভা থেকে। সেটা হচ্ছে বেশি মিথ্যে কথা বললে দাঁতে যন্ত্রণা হয়, আর নরেন্দ্র মোদী যত মিথ্যে কথা বলে তাহলে তো তার মাড়ি খুলে পড়ে যাওয়া উচিত। তার কারণ রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত দা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় এই তথ্য বলেছিলেন যে মোদীর নাকি দাঁতের মাড়ি খুলে যাওয়া উচিত। একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষায় যখন কথা বলেন তখন আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু সেগুলো একেবারেই শুনতে দেখতে পান না, কিন্তু আমরা সেগুলো একটু একটু করে শুনতে দেখতে সবই পাই। তাই আপনাদের সামনে নিয়ে আসি কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাই আপনাদের। মিথ্যে কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে জানেন তো, সুব্রতদা বলতেন, সুব্রতদা নেই আজকে, সুব্রতদা খুব মজার মজার কথা বলতেন। একদিন আমায় বললেন, জানিস তো আমার দাঁতে প্রায় প্রায় ব্যথা হয় আর আমি দাঁতের ওখানে যাই। তো আমার একদিন মনে হয় আমি তো মিথ্যে কথা বেশি বলি না, এটা মানে সুব্রতদার বানানো গল্প আর কি, মিথ্যে কথা বেশি বলি না, তাহলে আমার কেন দাঁতে এত ব্যথা হয়? তাহলে যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার দাঁতের মাড়ি কেন থাকবে? মোদির মাড়িটাকে কেড়ে নিতে পারিস? এই হচ্ছে এদের অবস্থা, এদের ভোট দেবেন। দেখুন, একেবারেই পরিষ্কার করে বলতে চাই, হিরণ কাকে গালিগালাজ করেছে আমি সত্যি দেখিনি, তবে নিশ্চিতভাবে সেটা রাজনীতিতে একেবারেই অনুচিত। এই ধরনের সংস্কৃতি রাজনীতিতে অনুচিত। হিরণের মতো উঠতি নেতাদের সেটা মাথায় রাখা উচিত। তাই আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলতে পারি, হিরণ কুকথা বললেও সেটা অন্যায়, আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কুকথা বললে সেটাও শোভা পায় না। এই দুটোই কিন্তু আমরা বলতে পারি বা বলার সাহস রাখি। আর গতকালই এই প্রসঙ্গে বিরোধী দলনেতা এক সাংবাদিককে প্রশ্ন করলেন, আপনি কোন চ্যানেল বলুন তো? তার কারণ সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছিলেন 26,000-এর চাকরি বাতিলের স্থগিতাদেশ, তা নিয়ে জি 24 ঘন্টার একজন সংবাদ প্রতিনিধি হঠাৎ করেই এমন একটি প্রশ্ন করেছিলেন শুভেন্দু অধিকারীকে, তাতে খানিকের জন্য মেজাজ হারিয়েছিলেন শুভেন্দু বাবু। বলেছিলেন, আপনারা ওই সন্দেশখালীর স্টিং ভিডিওটা এনেছেন তো আপনাদের মুখে এই সমস্ত প্রশ্নই মানায়। কি বলেছিলেন বিরোধী দলনেতা, শুনুন আপনারা। সুপ্রিম কোর্ট বলেছে যে ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যাবে না এখন এই মুহূর্তে। আপনি কোন চ্যানেল বলুন, কোন চ্যানেল প্লিজ? সরি, কোন চ্যানেল? হ্যাঁ, আপনি টুইস্ট করছেন কেন? সুপ্রিম কোর্ট অর্ডারটাই পেয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করবে, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন। উই স্টে দেয়নি, আমরা চেয়েছিলাম ইনভেস্টিগেশন করুক। মমতা ব্যানার্জি সই করে শূন্যপদ বাড়িয়েছে 5ই মে 2022। আপনার ওই চ্যানেল যেটা ওই সন্দেশখালীর ভিডিও দেখিয়েছিলেন, ওই চ্যানেলটা তো কিছু লাভ হবে না। আর জি 24 ঘন্টা যারা দেখেন তারা নিশ্চিতভাবে পরিচয় পান তাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা। আসলে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা গিয়ে এইভাবে প্রতিক্রিয়া নিচ্ছেন তাদের কোনো দোষ নেই, তারা একেবারেই ডিসিশন মেকিং এ থাকেন না। যেভাবে তাদেরকে বলে দেওয়া হয় সম্ভবত সেইভাবেই তাদেরকে প্রশ্ন করতে হয়। যাই হোক, আপনাদের দেখিয়েছিলাম মঞ্চের ওপর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই একেবারে বিরোধী দলনেতা বিজেপির উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা সবসময় পিসি ভাইপোর কথা বলো, যদি তোমাদের সাহস থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কথা বলো। আর এই মন্তব্যের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক মঞ্চ থেকে পরিষ্কারভাবে নাম নিয়ে সে কথাই বলছেন। এই দুই আকচা আকচির লড়াই একটার পর একটা শোনাই আপনাদের। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো, আমি দেখতে চাই কত বড় বুকের পটা। আপনার সার্টিফিকেট নিতে হবে না, আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক। হ্যাঁ, আমি বলছি
পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি ক্ষমতা আছে করে নেন, কি ক্ষমতা আছে করে নেন। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আবার বলছি, আপনাকে প্রাক্তন করব। আপনি গতদিনে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন তাতে নিয়ে আপনাদের অনেকের মধ্যে হতাশা রয়েছে, কিন্তু আমি আজকে সকালের পর্বে তা পুরোটা বিশ্লেষণ করেছিলাম। যেমন নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক, অযোগ্যরাও চাকরি করবে এই প্রথম ভারতের কোনো ন্যায়ালয় এমন একটি সম্ভবত রায় শোনালেন অন্তত কিছু মাসের জন্য। তেমনি আবার মুচলেখা দিয়ে যে তাদের চাকরি করতে যেতে হবে এটাও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। তার কারণ যারা দুর্নীতিগ্রস্ত তারা খুব ভালোভাবেই জানেন 2 মাসের জন্য চাকরি করলেও আলটিমেটলি তাদের পুরো টাকাটা ফেরত দিতে হবে, তাই তাদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হতে বাধ্য। আর রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো কোয়ারশিভ অ্যাকশন না নিলেও তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সুপ্রিম কোর্টের এই রায়কে দরাজ সার্টিফিকেট জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকভাবে খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সামগ্রিকভাবে শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আমি শুধু এই লাস্টের লাইনটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিয়ে রাখলাম এবং এটি সেভ করে রাখবো নিজের আর্কাইভে। যখন 16ই জুলাই পরবর্তী শুনানি হবে, সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই সৌজন্যতা দেখাতে পারেন যে মাননীয় সুপ্রিম কোর্টকে জানায় আমার আন্তরিক শ্রদ্ধা। এটুকুই শুধু আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন যে আমার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, এবং গতকালে সুপ্রিম কোর্টের রায় আসার পর অন্তত এখনো পর্যন্ত ইন্টারিম পর্যন্ত বোঝা যাচ্ছে সত্যি কেশাগ্র স্পর্শ করার মতো কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত রাজ্যে তৈরি হয়নি। দেখুন, রাজ্যের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী যদি সঠিকভাবে রাজ্য পরিচালনা করে থাকেন তাহলে নিশ্চিতভাবে কেন তার কেশাগ্র কেউ স্পর্শ করবে, কে এই ধৃষ্টতা দেখাবে। আর নিশ্চিতভাবে আমাদের কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবসময় রয়েছেন, এবং বিশেষ করে সুপ্রিম কোর্ট তো আপনারা দেখেছেন রাজনৈতিকবিদরা যেন অপদস্থ না হয় তাদের জন্য সুপ্রিম কোর্ট সব সময় পাশে দাঁড়ান। আমি জানি না একটা সাধারণ মানুষ অন্যায় করলে, চুরি করলে সুপ্রিম কোর্টের কাছে বারবার স্থগিতাদেশ পাবেন কিনা, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রাজ্য বা দেশে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি যদি প্রভাবশালী রাজনৈতিকবিদ হন তাহলে সাধারণ মানুষের থেকে সম্ভবত কিছুটা হলেও স্বস্তি আপনাদের দিতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু যদি অন্যায় হয়ে থাকে এটা মেনে নেওয়ার পরেও সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা না নেন, কাউকে শাস্তির নিদান না নেন, তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের জন্য একটা হতাশা তৈরি হবে। তবে এতটা হতাশা বা বিষাদগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তার কারণ সুপ্রিম কোর্ট তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন গত দিনের রায়ে। কোথাও তদন্ত থামিয়ে যাওয়ার কোনো নির্দেশ দেননি, এই থেকেই প্রমাণিত সুপ্রিম কোর্ট আঁচ করতে পেরেছেন দুর্নীতি হয়েছে। সেই কারণেই প্রমাণ হাতে না আসা পর্যন্ত সুপ্রিম কোর্ট কারুর বিরুদ্ধে যেমন কোনো ব্যবস্থা নিতে চাননি, ঠিক তেমনি ভাবে হাতে প্রমাণ পাওয়ার পরও যে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবেন না এর কোনো গ্যারেন্টি নেই। তাই আমরা আশা করতেই পারি সিবিআই যদি তদন্ত করে সঠিক তথ্য তুলে দিতে পারে আগামী 2 মাসের মধ্যে, তাহলে সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত রায়দানের সময় নিশ্চিতভাবে শাস্তি গ্রহণের কথাটিও একেবারে রায়ে পরিষ্কার উল্লেখ করবেন। আর তখনও কি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের দিনের মতোই ধন্যবাদ সুপ্রিম কোর্ট মেসেজটি সৌজন্য আকারে লিখতে পারবেন? কৌতূহল থাকলো সে দিনের জন্য। নিশ্চিতভাবে 16 তারিখের জন্য অপেক্ষা থাকবো আগামী জুলাই মাসের। আপনারাও থাকছেন তো? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।